আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আজকে আমি সামষ্টিক অর্থনীতি, অর্থ এবং আর্থিক নীতি এই অধ্যায়ের 11তম লেকচার আমাদের সামনে হয়েছে। আর একটি মাত্র লেকচার আমরা এই অধ্যায়ে পাবো। তারপরও যদি তোমাদের কোনো প্রশ্নের থাকে তাহলে তোমরা বক্সে লিখো, তাহলে আমি আরো লেকচার সংযোজন করব। যাই হোক, এই পাঠ শেষে শিক্ষার্থীরা আর্থিক উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে, আর্থিক নীতির হাতিয়ার বা উপাদান বিশ্লেষণ করতে পারবে। আমরা প্রথমে কথায় যাই, আর্থিক নীতিটা বলতে আমরা কি বুঝি। আর্থিক নীতির ইংরেজি পলিসি। খেয়াল করো, যে কোনো দেশে সরকার অর্থের যোগানকে নিয়ন্ত্রণ করে। কখনো অর্থের পরিমাণ, যখন অর্থের অভাব দেখা দেয় বা মুদ্রার সংকট দেখা দেয়, তখন অর্থের যোগান বাড়াতে হয়, আবার মুদ্রাস্ফীতি দেখা দিলে তখন অর্থের যোগানটাকে কমাতে হয়। এই যে অর্থের কমানো বাড়ানো নিয়ন্ত্রণ করার কাজটাই হচ্ছে আসলে মূলত আর্থিক নীতির কাজ। এই কারণে বলা হয়েছে, দেখো, অর্থের যোগান নিয়ন্ত্রণ সরকার এবং দেশের আর্থিক কর্তৃপক্ষ যেই নীতি গ্রহণ করে তাকেই আর্থিক নীতি বলা হয়। অর্থাৎ আর্থিক নীতি হচ্ছে মূলত আর্থিক বিষয় সংক্রান্ত নীতি। সংজ্ঞাটা কিন্তু নিচে দেখো, অর্থাৎ যে নীতির মাধ্যমে বা নীতির সাহায্যে অর্থের যোগান, মুদ্রা ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়। আবার বলছি, যে নীতির মাধ্যমে অর্থের যোগান, মুদ্রা ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয় তাকেই আর্থিক নীতি বলা হয়। এখন আসি, এই যে বিভিন্ন অর্থনীতিদের সংজ্ঞা থেকে বা মতামত থেকে আমরা আর্থিক নীতির অর্থাৎ ৩টা প্রকার পাই। আর্থিক নীতি প্রকার মানে কয় প্রকারের পাচ্ছি বা ৩ ভাগে আমরা ভাগ করতে পারতেছি। এখানে খেয়াল করো, এই ৩টার মধ্যে ১ নম্বর সম্প্রসারণমূলক আর্থিক নীতি। এখানে লক্ষ্য করো, যখন দেশে বেকারত্ব দেখা দেয়, মন্দা দেখা দেয়, তখন বেসরকারি নিয়োগের পরিমাণ কিন্তু কমে যায়। আর এক্ষেত্রে সরকারকে যে তোমার ব্যয়ের পরিমাণ বাড়াতে হয়, ঋণের পরিমাণ বাড়াতে হয়। ঠিক আছে? কারণ যদি এই মানে ব্যয়ের পরিমাণ এবং ঋণের পরিমাণ যদি না বাড়ায়, অর্থের যোগান যদি না বাড়ায়, তাহলে উৎপাদন, নিয়োগ অর্থাৎ কর্মসংস্থান বাড়ানো সম্ভব হবে না। আর যদি অর্থনীতি থেকে মন্দা অবস্থা করা সম্ভব হবে না। তার মানে আমি এখান থেকে যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, যে সম্প্রতি আর্থিক নীতি কখন প্রণয়ন করা হয়, তাহলে তুমি এইটুকু ১ নাম্বারের জন্য মনে রাখতে পারলে হলো যে বেকারত্ব বা মন্দা অবস্থা দেখা দিলে যে আর্থিক নীতি প্রণয়ন করা হয় সেটাকে বলা হয় সম্প্রসারণমূলক আর্থিক নীতি। ঠিক আছে? আর এখন আসো সংকোচনমূলক আর্থিক নীতি। দেশে মুদ্রাস্ফীতি দেখা দিছে, এখন এই মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন। আর এই মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে হলে সরকারের ঋণের প্রবাহ কি করবে হবে, অর্থাৎ ঋণের অর্থের যোগানটাকে কমিয়ে আনতে হবে। আর এই যে অর্থের যোগান কমানো, ঋণের পরিমাণ কমানো, এই যে কমানোর লক্ষ্যে যে আর্থিক নীতি প্রণয়ন করা হয়, এই আর্থিক নীতিটাকে বলা হয় সূচক আর্থিক নীতি। সহজ কথায় যদি চাই, যে মুদ্রাস্ফীতি দেখা দিলে সেটাকে নিয়ন্ত্রণের জন্য যে ধরনের আর্থিক নীতি প্রণয়ন করা হয় সেটাকে বলা হয় মূলক আর্থিক নীতি। এবার আসি সর্বশেষ কথায়, নিরপেক্ষ আর্থিক নীতি। এখন খেয়াল করো, নিরপেক্ষ অর্থাৎ যে অবস্থায় আছে আমি ওই অবস্থাটাকে ধরে রাখতে চাচ্ছি, সম্প্রসারণে যাব না, সংকোচনে যাব না। যে ধরনের আর্থিক নীতি গ্রহণ করলে দেশের আয়
উৎপাদন, কর্মসংস্থান, বিনিয়োগ, মন্দা, বেকারত্ব ইত্যাদি উৎপাদন প্রভাবিত হয় না। মনে রাখবা, অর্থাৎ এখানে প্রভাবিত হবে না, এটা বাড়বেও না কমবেও না। আর এই ধরনের মুদ্রাস্ফীতিটাকে অর্থাৎ গ্রহণ করালে এক্ষেত্রে যে মুদ্রাস্ফীতিটা যে এক্ষেত্রে যে আর্থিক নীতিটা গ্রহণ করা হবে, এই আর্থিক নীতি বলা হয় নিরপেক্ষ আর্থিক নীতি। এখানে খেয়াল করো যে উন্নত দেশগুলোতে সাধারণত এই নিরপেক্ষ আর্থিক নীতি কি হয় প্রণয়ন করা হয়, কারণ তাদের অর্থনীতি যে যে অবস্থা আছে ওই অবস্থাটা ধরে রাখার জন্য, স্থিতিশীল রাখার জন্য এই নিরপেক্ষ আর্থিক নীতি তারা প্রণয়ন করে থাকেন। ঠিক আছে, এই ছিল আসলে প্রকারভেদের কথা। এখন আমরা যাব যে আর্থিক নীতির উদ্দেশ্য নিয়ে একটু কথা বলবো। খেয়াল করো, আর্থিক নীতির উদ্দেশ্যটা আসলে আমরা এতক্ষণ আলোচনা থেকে বুঝতে পারছি যে মুদ্রাস্ফীতি দেখা দিলেও আর্থিক নীতি মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, মুদ্রার সংকট বা বেকারত্ব বা মন্দা অবস্থা দেখা দিল সেটাকে যে ওভারকাম করার চেষ্টাও করেন আর্থিক নীতির মাধ্যমে। আবার একটা দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল অবস্থায় ধরে রাখার জন্য, অর্থাৎ অবস্থা ধরে রাখার জন্য আর্থিক নীতিটাকে প্রণয়ন করা হয়, অর্থাৎ কাজে লাগানো হয়। তাহলে সর্বোপরি আমি কি বলতে পারি, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই মূলত আর্থিক নীতির লক্ষ্য। অর্থাৎ কতগুলো নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে একটি দেশের সরকার, আর্থিক কর্তৃপক্ষ নীতি গ্রহণ করে, সেটি আসলে আর্থিক নীতি। আর আর্থিক নীতির লক্ষ্য এবং উদ্দেশ্য স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী হতে পারে। অর্থাৎ স্বল্পমেয়াদী লক্ষ্য থাকতে পারে, দীর্ঘমেয়াদী লক্ষ্য থাকতে পারে। যাই হোক, এই লক্ষ্যগুলোতে আমরা কিছু লক্ষ্য এখানে তুলে ধরতেছি। দেখো, ১ নম্বরে যদি বলি দাম স্তরের স্থিতিশীলতা, দাম স্তরের স্থিতিশীলতা রক্ষা করা। লক্ষ্য করো, দাম স্তরের স্থিতিশীলতা অর্থাৎ অর্থনৈতিক স্থিতিশীলতার দাম স্তরের স্থিতিশীলতা একটা অপরিহার্য বা প্রয়োজনীয় একটা কাজ। না হলে কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতাটা রাখা যাবে না। কারণ দাম স্তরের ওঠানামা যে কি করে অর্থনীতি অস্থিতিশীল করে তোলে। আর দাম স্তরের ক্রমাগত উত্থান দেশে মুদ্রাস্ফীতির সৃষ্টি করে। আবার যদি দাম স্তর পতন হতে তখন কি হবে, দেখা দেবে এবং বেকারত্ব বেড়ে যাবে। সর্বোপরি অর্থনীতিতে মন্দা দেখা দেবে। এজন্য এই যে দাম স্তরের স্থিতিশীলতা রক্ষা করার জন্য আর্থিক নীতি পালন করে। ২ নম্বরে যদি যাই, বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণ। দেখো, আমরা কিন্তু এই কথাটা আগেও বলছি যে আমার দেশের অর্থ কিন্তু দেশে চলে না, আবার বিদেশি অর্থ কিন্তু আমার দেশে না। তখন আমরা কি করি, একটা দেশের অর্থের সাথে আরেকটা দেশের অর্থ বিনিময়ে মানে হারের মাধ্যমে কি করি, রূপান্তর করি একটা দেশের অর্থকে আরেকটা দেশের অর্থের মাধ্যমে। এই যে বৈদেশিক মুদ্রার সঙ্গে দেশীয় মুদ্রার বিনিময় হার অত্যাধিক উঠানামা করলে দেশের আমদানি রপ্তানির বাণিজ্যের উপর কি করবে, তার প্রভাব পড়বে। তাই দেশের আমদানি রপ্তানি বাণিজ্য স্থিতিশীল রাখার জন্য দেশীয় মুদ্রার বৈদেশিক বিনিময় হারটা রাখতে হবে, স্থিতিশীল রাখতে হবে। আর তাই কি হবে, যদি স্থিতিশীল না রাখা হয় তাহলে তার প্রভাব কিন্তু। আর এক্ষেত্রে যে স্থিতিশীল রাখার জন্য আর্থিক নীতি করে থাকে। তারপরে যদি আমরা যাই বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি। দেখো, এই যে বলছি স্থবির অর্থনীতির অবস্থার কথা, এই অবস্থায় যদি বিনিয়োগ বাড়ানো হয়, কর্মসংস্থানের ব্যবস্থা করা না হয়, তাহলে বেকারত্ব রোধ করা যাবে না এবং অর্থনৈতিক স্থিরতাও কাটানো যাবে না। এই কারণে বলছি একটি দেশের অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। তাই বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করার ক্ষেত্রে দেশের সরকার বা আর্থিক কর্তৃপক্ষ আর্থিক নীতি হাতিয়ার হিসেবে কি করে ব্যবহার করে থাকে। তাহলে আমরা দেখলাম আর্থিক নীতি অনেক গুরুত্ব আছে। তারপরে ৪ নম্বরে আমরা যদি যাই পণ্য নিয়োগ অর্জন করা।
অর্থাৎ যে একটা দেশে যে উৎপাদনের উপকরণগুলো আছে, এই উপকরণগুলোকে উন্নয়নিক স্তর অর্জন করানো আধুনিক কালে অর্থনীতি এই যে আর্থিক নীতির একটা অন্যতম কাজ। তাহলে অনেক ক্ষেত্রে পর্যাপ্ত সামগ্রিক চাহিদার ঘাটতির কারণে উপকরণগুলোর যথাযথ ব্যবহার ও অর্জন বাধাগ্রস্ত হয়। এক্ষেত্রে আর্থিক নীতি প্রয়োগ করে যে অর্থের যোগান বৃদ্ধি করে উন্নয়নীয় স্তর অর্জন করা যেতে পারে। ঠিক আছে? তাহলে এই কথাগুলো আমরা বললাম। তারপর আমরা যদি শেষে যাই, অর্থনৈতিক উন্নয়নে সহায়তা। লক্ষ্য করো, সরকারের অন্যতম মানে অন্য সবগুলো যে অন্যতম লক্ষ্য হচ্ছে কি একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন করা। আর এই যে অন্য সকল নীতির মতন আর্থিক নীতিরও কি আছে, অন্যতম লক্ষ্য হচ্ছে জাতীয় আয়ের প্রবৃদ্ধির হার বাড়ানো এবং অর্থনীতিকে ত্বরান্বিত করা। সরকার কেন্দ্রীয় ব্যাংকের সাহায্যে সুদের হার হ্রাস বৃদ্ধি করলে বিনিয়োগ বৃদ্ধি পায়। ঠিক আছে? অর্থাৎ হ্রাস করলে কি হবে? বিনিয়োগ বেড়ে যাবে। আবার বৃদ্ধি করলে কি হবে? বিনিয়োগ কমে যাবে। এটার বিশ্লেষণে আমি আর গেলাম না। এবং জাতীয় আয়ের প্রবৃদ্ধি বাড়ানোর মাধ্যমে অর্থনীতি করা সম্ভব, করা সম্ভব। এই ছিল মূল আর্থিক নীতির কথাগুলো। এবার আমি যাচ্ছি আর্থিক নীতির হাতিয়ার। প্রশ্নগুলো পরীক্ষায় আসে। খেয়াল করো, এই যে আর্থিক নীতির মূল লক্ষ্য হচ্ছে যে একটা দেশের অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীলতার মধ্যে রাখা। অর্থাৎ যে দাম স্তরের স্থিতিশীলতার মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করা এবং স্তরে যে দেশটিকে দেওয়া। আর এই লক্ষ্যে সরকার অর্থের যোগান নিয়ন্ত্রণের জন্য যে সকল উপাদান বা উপায় অবলম্বন করে বা যে সকল উপাদানকে ব্যবহার করে এই কাজটাকে সম্পাদন করে, এগুলোকে বলা হয় আর্থিক হাতিয়ার বা উপাদান। এখন আমরা দেখি, ১ নম্বরে লিখছি ধাতব মুদ্রা এবং কাগজের নোট ইস্যু। লক্ষ্য করো, প্রত্যেকটা দেশেরই প্রচলিত মুদ্রা আছে। ঠিক আছে? হ্যাঁ, ধাতব মুদ্রা এবং কাগজের মুদ্রা কিন্তু আছে। দেশের অর্থ সরবরাহের ঘাটতি দেখা দিলে সরকার প্রয়োজনে কি করে? অর্থের যোগান বাড়ানোর জন্য নতুন ধাতব মুদ্রা এবং কাগজের নোট প্রচলন করে। তারপরে দেখলো, খেয়াল করো, আবার দেশে অর্থের সরবরাহ যদি অধিক হয়ে যায়, বেশি হয়ে যায়, তখন কি হয়? মুদ্রাস্ফীতি দেখা দেয়। আর এক্ষেত্রে সরকার নোট বাতিল করতে পারে, আবার ঋণের পরিমাণটাও কি করতে পারে? কমিয়ে আনতে পারে। নোট, যে কোনো নোট বাতিল করতে পারে। সাম্প্রতিককালে আমরা দেখছি ইন্ডিয়াতে নোট বাতিল করার মাধ্যমে তারা এই আর্থিক নীতি প্রণয়নের মাধ্যমে কি করছে? কিছু বাতিল করে দিচ্ছে। যাই হোক, এই যে অর্থের যোগান হ্রাস বৃদ্ধি, এর ফলে কি হয়? অর্থের যোগান হ্রাস বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি হ্রাস করা হয়, মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যায়। আর যখন মুদ্রার সংকট দেখা দেয় তখন অর্থের যোগানটা বাড়িয়ে সেটার সমাধান করাও সম্ভব হয়। তারপরে খোলা বাজার কার্যক্রম বা খোলা বাজার নীতিও বলা হয়। সরকার এই খোলা বাজারের মাধ্যমে কি করে? বন্ড এবং ঋণপত্র বিক্রয় করে। ঠিক আছে? এই যে ঋণপত্র, সঞ্চয়পত্র, বন্ড ইত্যাদি খোলা বাজারে ক্রয় বিক্রয় করাকে বলা হয় খোলা বাজার কার্যক্রম। যখন অর্থনীতিতে অর্থের যোগান বেড়ে যায়, অর্থাৎ মুদ্রাস্ফীতি দেখা দেয়, তো সরকার তখন কি করে? জনগণের কাছ থেকে আকর্ষণের হারে বিভিন্ন যে ধরনের ঋণপত্র, সঞ্চয়পত্র এবং বন্ড বিক্রয় করে। তখন জনগণ এই সঞ্চয়পত্রে বা বন্ডের মধ্যে অর্থ বিনিয়োগ করে। আর ফলশ্রুতিতে অর্থের প্রবাহটা কমে আসে। ঠিক আছে? তাহলে এতে করে অর্থের যোগানটা কি হয়? হ্রাস পায়। আর বাণিজ্যিক ব্যাংকের নগদ জমার পরিমাণও কমে আসে। আর বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা আস্তে আস্তে যায়। ফলে অর্থের যোগান হ্রাস পায়, যা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আছে। এই কথাটা হচ্ছে খোলা বাজার নীতির কথা বললাম। তারপর আমরা আরো যাচ্ছি ব্যাংক হার পরিবর্তন। ব্যাংক হার কাকে বলে? এটা কিন্তু ১ নম্বরের প্রশ্ন হিসেবে আসে।
কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে যে হারে ঋণ প্রদান করে তাকে বলা হয় ব্যাংক হার। অর্থাৎ খেয়াল করবা, বাণিজ্যিক ব্যাংক যখনই তাদের অর্থের প্রয়োজন হয় তখন ঋণের জন্য যায় কার কাছে? কেন্দ্রীয় ব্যাংকের কাছে। আর কেন্দ্রীয় ব্যাংক তখন যে হারে বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করে সে হারটাকে বলা হয় ব্যাংক হার। খেয়াল করো, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে এই যে বললাম যে হারে ঋণ প্রদান করে সেটাকে বলা হয় ব্যাংক হার। সরকারের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক আদিষ্ট হয়ে কেন্দ্রীয় ব্যাংক তার ব্যাংক হার পরিবর্তন মাধ্যমে অর্থের যোগান নিতে পারে। যখন দেশে মুদ্রাস্ফীতি বেড়ে যায় তখন ব্যাংক হারটা কি হবে? বাড়িয়ে দিবে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলশ্রুতিতে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান ক্ষমতাটা কি হবে? যাবে। আবার যখন মুদ্রা সংকোচন দেখা দেবে তখন ব্যাংক হারটাও কমিয়ে দিবে। এতে করে বাণিজ্যিক ব্যাংকের ক্ষমতা বেড়ে যাবে। ঠিক আছে? তারপরে হচ্ছে রিজার্ভের হার পরিবর্তন। বাণিজ্যিক ব্যাংক সমূহ আমরা জানি কিন্তু তাদের আমানতকারীদের কাছ থেকে দৈনিক জমা পড়া নগদ অর্থের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে কি করে? রাখতে হয়। যে হারে বাণিজ্যিক ব্যাংক তার আমানতি অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে তাকেই বলা রিজার্ভের হার। এখন দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয় তখন এই মুদ্রাস্ফীতির প্রবাহটা অর্থাৎ মুদ্রাস্ফীতিটাকে নিয়ন্ত্রণের জন্য বাণিজ্যিক ব্যাংকের এই রিজার্ভের হারটা কেন্দ্রীয় ব্যাংক কি করতে পারে? বাড়িয়ে দিতে পারে। এতে করে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান ক্ষমতা কি হবে? যাবে। আবার বিপরীত অবস্থায় অর্থাৎ মুদ্রার সংকট দেখা দিলে এই রিজার্ভের হার কমিয়ে দিতে পারে। আর ফলশ্রুতিতে বাণিজ্যিক ব্যাংকের কি হবে? ঋণ প্রদান ক্ষমতা বেড়ে যাবে। ঠিক আছে? তারপরে হচ্ছে গুণগত ঋণ নিয়ন্ত্রণ। আর এই যে আগের কথাগুলো বললাম এগুলো ছাড়াও সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে গুণগত কিছু কৌশল বা হাতিয়ার প্রয়োগ করে অর্থের যোগান নিয়ন্ত্রণ করে থাকে। এই গুণগত হাতিয়ার সময়ের মধ্যে রয়েছে মানে এগুলো আসলে নৈতিক পরচনার দিকটা আর কি, যে নৈতিক চাপ সৃষ্টি করা, উৎসাহ প্রদান, তারপরে ঋণের ক্ষেত্রে রেশনিং করা, বিশেষ কোনো ক্ষেত্রে ঋণ দান করা বা বিশেষ কোনো ক্ষেত্রে ঋণ দান বন্ধ করে দেয়া। এই যে এই কাজগুলোই হচ্ছে হাতিয়ারের কাজ। তাহলে এই যে আমরা আলোচনা করলাম এতক্ষণ যে সরকার আর্থিক নীতিকে কার্যকর করে অর্থনৈতিক স্থিতিশীলতার অর্জনে ভূমিকা পালন করে। এই ছিল আসলে আমাদের আজকের আলোচনাটি। এই আজকের যে থিওরিটিক্যাল আলোচনা, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন আসে। যাই হোক, আজকের এই আলোচনা থেকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে পেতে পারি আর্থিক নীতি কাকে বলে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন ধরনের আর্থিক নীতি প্রয়োগ করা হয়? বেকারত্ব নিয়ন্ত্রণে ধরনের আর্থিক নীতি প্রয়োগ করা হয়? আমি বিশ্বাস করি যে তোমরা অবশ্যই এখনই এই আনসারগুলো দিতে পারবে। সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন আকারে নিয়ে আসছি দুটি আর্থিক নীতির উদ্দেশ্যগুলো আলোচনা আর আর্থিক নীতির হাতিয়ারগুলো করো। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা আমাদের এ পর্যন্তই। অবশ্যই সাহায্য নিয়ে পড়াগুলো শেষ করবে। আর ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে এই আশাবাদ ব্যক্ত আমি আমার আলোচনায় করলাম। ধন্যবাদ সবাইকে।